সুধী দর্শক মন্ডলী, নিউ ভিউয়ে আপনাদের স্বাগত। আমরা আহ, এর আগে ভূ রাজনীতি নিয়ে কিছু কথা বলেছিলাম, সেগুলোর কিছু আপডেট আমাদের কাছে এসছে। সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। আহ ভূ রাজনীতির ব্যাপারে যেটা মূল চাহিদা বা মূল ভূ রাজনীতির যে মূল বিষয়, সেটা হচ্ছে অর্থনীতি। এবং এই অর্থনীতির কিছু কিছু আহ উদ্ভাবন বা উদ্ঘাটনের ফলে বিভিন্ন দেশে এগুলোর প্রভাব পড়ে। যেমন আহ, রাজনীতি বলবো না, অর্থনীতির একটা বিষয় ছিল ট্রাম্প প্রশাসনের ট্যারিফ দেওয়া আহ, বিভিন্ন দেশের উপরে। এর ভিতরে চায়নায় ট্যারিফ ইম্পোজ করা হয়। তো চায়না যেটা করেছিল এই ট্যারিফের এগেনস্টে, তারা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটাকে বলে, যেগুলো ফোনে বা এআই টেকনোলজিতে ইউজ হয়, সেগুলো তারা ব্যান করেছিল প্রথমে। পরবর্তীতে ছাড় দেয়, কিন্তু সেটা আহ, অনেক কম। তো ব্যাপার হচ্ছে, আমরা সবাই জানি যে চায়না, আহ, চাইনিজ যেই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি, এবং আমেরিকা সেটার উপরে অনেক নির্ভরশীল। শুধু আমেরিকা না, সারা পৃথিবী সেটার উপর নির্ভরশীল। তো ওরা যদি সেটা এক্সপোর্ট কমিয়ে দেয়, তাহলে সব দেশই ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমেরিকা আগে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট সব মিলিয়ে 190 টা পার ইয়ার তারা প্রডিউস করতো। এখন রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের সংকুলন না হওয়ায় সেটা ইয়ারলি 60-তে নেমে গেছে, মানে 1/3 কমে গেছে। অন দ্য আদার হ্যান্ড, চায়না তাদের প্রোডাকশন ইনক্রিজ করেছে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট। চায়না রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ইউজ করে যেই এয়ারক্রাফট গুলো বানাচ্ছে, বা যেই মিসাইল সিস্টেম বানাচ্ছে, বা কম্পিউটারে যেগুলো বানাচ্ছে, সেগুলো বাংলাদেশের ক্ষেত্রে লাভজনক না হলেও, বাংলাদেশ যদি প্রকিউর করতে পারে তাহলে সেগুলো বাংলাদেশের জন্য ভালো। তো এই প্রসঙ্গে, আহ রেয়ার আর্থ এর প্রসঙ্গে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে চায়না অলরেডি বলছে যে এআই যে টেকনোলজি গুলো, সেগুলো তারা ট্রান্সফার করবে, সেগুলো তারা বিভিন্ন দেশে দিবে এবং তারা ছড়িয়ে দিবে বিভিন্ন ভাবে। এবং তারা যাতে এটার মান না, এটা যাতে প্রাইস, মূল্যটা যাতে কম থাকে, সবাই যাতে ব্যবহার করতে পারে, এরকম একটা স্ট্র্যাটেজিতে যাচ্ছে চায়না। সো আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে যে বাংলাদেশের এটা একটু ট্যাপ করা দরকার। যেহেতু চাইনিজ স্ট্র্যাটেজি এটা, তারা বলছে যে কাউকে, কোনো একটা দেশ আপার হ্যান্ডে যদি চলে যায় এআই নিয়ে, তাহলে সেটা একটা ডিজাস্টার হতে পারে। পুরো মানুষের জব সিকিউরিটি নষ্ট হতে পারে। আম, এবং ওয়ান পয়েন্ট, যারা এআই কন্ট্রোল করবে তারা এমন হতে পারে যে তারা সারা পৃথিবী কন্ট্রোল করছে, বা প্রত্যেকটা দেশের মানুষের উপরে আহ, কি বলে, ইনফ্লুয়েন্স করছে, বা প্রত্যেকটা জাতিকে। যার ফলে চায়না এটা একটা বিরাট ইস্যু নিয়ে কাজ করছে, যে তারা সারা পৃথিবীতে এআইটা ছড়িয়ে দিতে চায়। যেমন আপনারা জানেন যে শুধু একটা দেশের যদি নিউক্লিয়ার পাওয়ার থাকতো, তাহলে সেই দেশটা কতটা বিধ্বংসী হয়ে যেত যদি অন্যদের না থাকতো। তো এটাও একটা ডিটারেন্স পলিসি, যে আমি বাঁচার জন্য আমার একটা নিউক্লিয়ার পাওয়ার থাকলে, যেমন নর্থ কোরিয়ার নিউক্লিয়ার পাওয়ার, যেমন উম, যেটাকে বল পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার, চায়না নিউক্লিয়ার পাওয়ার, এগুলো পাওয়ার থাকাতে এদেরকে কিন্তু কেউ খুব একটা অ্যাটাক করতে সাহস করে না। যেমন ট্রাম্প বলছিল যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধটা তো নিউক্লিয়ার হয়ে যেত, এই জন্য আমরা থামিয়ে দিয়েছি। উই হ্যাড অ্যান ইনফরমেশন। পাকিস্তানও বলছিল যে তারা নিউক্লিয়ারে যদি বেশি বাড়াবাড়ি হয়, তারা নিউক্লিয়ার ইউজ করবে। তো যেমন ইন্ডিয়াও বলেছে যে বাংলাদেশে উপরে ইন্ডিয়া নিউক্লিয়ার ইউজ করতে পারে, কারণ বাংলাদেশে ওই আসামের মুখ্যমন্ত্রী বলেছে যে বাংলাদেশকে মনে রাখতে হবে যে ইন্ডিয়া কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার।
সো এগুলো একটা ডিটারেন্স হিসাবে কাজ করে, ঠিক তেমনি এআইও যদি চায়না স্ট্র্যাটেজি যদি মতো এগোয় তাহলে এবং এটা নাথিং, নো ওয়ান বাট দেয়ার ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পারসন ভিক্টর গাও, উনি ওখানকার ভাইস প্রেসিডেন্ট চায়নার স্টেবিলাইজেশন সেন্টারে। তো উনি ওনার ভাষ্য এটা উনি দোহায় একটা ইন্টারভিউতে বলেছেন। তো এখন ব্যাপার হলো যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভূ রাজনীতি সাথে প্রত্যেকটা দেশই জড়িত। ভূ রাজনীতির মেইন ব্যাপারটা হচ্ছে যে আমি একা না, আমার সাথে অনেক দেশ আছে। ঠিক তেমনি আমরা একটা নতুন আরেকটা ডেভেলপমেন্ট দেখছি আমরা, যেটা পাকিস্তানি চ্যানেলগুলো ক্লেম করছে যে অফিসিয়ালি টার্কি পাকিস্তান সৌদি যে ন্যাটো ইসলামিক ন্যাটো প্যাক্ট তাতে জয়েন করেছে। তারা বলছে ইট ইজ অফিসিয়াল, ইট ইজ নাথিং কল্ড প্ল্যানিং বা হবে কি হবে না সেটা না। এবং আমরা দেখছি যে বাংলাদেশের সাথে পাকিস্তান চায়নার যে প্যাক্ট সেটার সাথে বাংলাদেশেরও একটা ট্রাইল্যাটারাল প্যাক্ট, ট্রাইপার্টিয়েট প্যাক্ট একটা তৈরি হওয়ার পসিবিলিটি আছে এবং এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ যেহেতু পাকিস্তানি এয়ারক্রাফট কিনছে এবং সেটা নিয়ে কথাবার্তা চলছে এবং সেটা ফাইনাল, এবং এবং পাকিস্তান চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার দিতে, কারণ এক একটা এয়ারক্রাফট তৈরি করতে অনেক সময় লাগে এবং প্রচুর, ইভেন মালয়েশিয়া পাকিস্তানের কাছ থেকে চাচ্ছে, ইন্দোনেশিয়া চাচ্ছে, বিভিন্ন দেশগুলো পাকিস্তানের কাছ থেকে এই যে 17 চাচ্ছে, বিকজ এটার যে দাম, মূল্য অনেক কম। অন্যান্য দেশের এই ফোর্থ জেনারেশন ক্যাটাগরির প্লেনের মূল্য অন্যান্য দেশের থেকে অনেক কম। আর সবচেয়ে সর্বোপরি যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা এটা প্র্যাকটিক্যাল ইউটিলিটি বা এটা টেস্টেড, এটা ব্যাটেল টেস্টেড। মানে অন্যান্য এয়ারক্রাফট এখনো হয়তো যুদ্ধই করে নাই, তো কেউ জানবে না। যেমন রাফায়েল, সে মানে যুদ্ধ করতে এসে সে ইন্ডিয়ার পক্ষে রাফায়েল কিনলো তারা এবং তারা যুদ্ধে নামালো এবং সেটা মুখ থুবড়ে পড়ে গেল। ইন্টিগ্রেটেড যে এয়ার সিস্টেম সেগুলোর অভাব দেখা দিল। ইন্ডিয়ান যে এয়ারক্রাফট তেজাস, যেটা বাংলাদেশের কে নিতে বলছিল তারা অনেক বছর ধরে এবং যেটাকে বলে ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছিল, সেটা বাংলাদেশের এয়ারপোর্ট তারা বুঝে সেটাকে নাকচ করেছিল এবং নিতে চাচ্ছিল না সরকারের, গত সরকার যেটা হাসিনা সরকারের প্রেসার থাকা সত্ত্বেও। এবং আমরা জানি যে হাসিনা সরকারের সময় এই যে, আমি আবারও বলছি, আবুল মোমেন যেটা বলছেন এবং তারা জাস্টিফাই করতে চাচ্ছেন যে কেন আমরা ওয়ারে টাকা খরচ করব, কেন আমরা আম, আহ, আমাদের জনগণের জন্য টাকা খরচ করব না। তো সিকিউরিটি, তাহলে সারা পৃথিবীর মানুষ সিকিউরিটিতে কেন টাকা খরচ করছে? তোমাদের যে মিত্র ভারত, তারা কেন টাকা খরচ করছে? তারা কেন আর্মস বাড়াচ্ছে? পাকিস্তান বা অন্যান্য দেশ কেন করছে? আমেরিকা কেন করছে? সারা পৃথিবী কেন করছে? তা তুমি কি আউট অফ দা ওয়ার্ল্ড? তুমি কি পৃথিবীর বাইরে? না তুমি কোনো দেশ না? না তোমার কোনো ইন্ডিপেন্ডেন্স নাই? না তোমার কি প্রবলেমটা কি? তো এই জাতীয় যারা মানে বয়ান তৈরি করে যে না আমরা আহ, জনগণের অর্থনৈতিক মূল্যায়ন, ইয়ে কি বলে মুক্তি চাই, আমাদের এই অস্ত্র টস্ত্র এগুলোর দিকে যাওয়ার কোনো দরকার নাই, তারা অ্যাকচুয়ালি বোকার স্বর্গে, বা এরা একটা মানে মানুষকে ভুল বোঝানোর একটা চিন্তা। আমার দেশই যদি না থাকে এখানে, অর্থনীতি আমি কিভাবে কি করব? ইফ উই আর অল কি বলবো রুলড বাই সাম আদার নেশন, তাহলে আমরা অর্থনীতিতে আগাবো কিভাবে? আমাদের জাতীয় অর্থনীতি তো কিছু থাকবে না তখন। তো এই যে বেসিক যে স্ট্রাকচারাল প্রবলেম, এটা যদি না বুঝে দেশ চালায় বা বুঝে উল্টাপাল্টা কথা বলে দেশ চালাতে চায়, সেটা ঠিক না। এখনকার যে পরিস্থিতি সেটাতে বলতে চাই যে যেহেতু আবার এখানে টার্কি চলে এসেছে, আহ, ইরানের সাথে চায়নার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং ইন ইন অল সেন্স ভারত তো সারাক্ষণই আমাদেরকে বাংলাদেশকে চাপের মুখে রাখার চেষ্টা করছে বিভিন্ন ভাবে। বাংলাদেশের যারা ক্রিমিনাল তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে এবং সেখান থেকে বাংলাদেশে আক্রমণের প্ল্যান তৈরি হচ্ছে। রিসেন্টলি দিল্লিতেও তারা বাংলাদেশ আওয়ামী লীগ একটা সেমিনার করলো দিল্লিতে বসে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওপেন সেমিনার। তো
তারা ওখানে দেখলাম নোবেল, যিনি আগের শিক্ষামন্ত্রী ছিলেন প্রবাবলি, উনি বলছেন যে আমরা কি বলে, আমরা কিভাবে মৃত্যু হলো, এতগুলো মানুষ মারা গেল কিভাবে, সেটার আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই। আরে সেটা তো ইউএন ইনভেস্টিগেশন করে দিয়েছে। মানে ফেয়ার বাংলাদেশের ইনভেস্টিগেশন, এই অন্তর্বর্তী গভর্নমেন্টের তো এমনি তো অন্তর্বর্তী গভর্নমেন্ট নন পলিটিক্যাল, তারা যেটা করবে সেটার উপর বিশ্বাস রাখা দরকার, জরুরি। কারণ এরা এখানে কাউকে ফাঁসাতে আসে নাই। আর এছাড়াও ইউএন নিজেই করে দিয়েছে, ইউএনএইচ যে হিউম্যান রাইটস কমিশন, ওরা তো করে দিয়েছে এই ইয়েটা। এবং ওইখান থেকে তো 1400 জন যে মারা গেছে, কতজন ইউনিসেফ করেছে যে 105 জন না কতজনের মতো বাচ্চা মারা গেছে, 18 ইয়ার্স প্লেস। তো এগুলো তো আমরা জানি, স্কুল ছাত্র সে বাসা থেকে বলে চলে গেছে। এ, মানে ইয়তদের তো ঠেকানো যায় না রে ভাই। আমরা তো ইয়ং, আমরাও ছিলাম এক সময় এরশাদ আন্দোলনের সময়, এর আগে ইউনিভার্সিটিতে আমরাও তো ছিলাম, আমাদের বাপ মা তো আমাদের ঠেকাতে পারে না। উই ওয়েন্ট দেয়ার, ইট ইজ এ নেচার অফ দ্য ইয়থ। তারা যাবেই, তাদেরকে ঠেকানো যাবে না। এটা হলো রক্তের দাবি। এটা আমাদের মতো যারা বয়স্ক, আমাদের অনেক চিন্তা ভাবনা, রক্ত ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যখন ইয়াং থাকে মানুষ, তখন ওদের কোনো চিন্তা ভাবনা থাকে না। তারা একটা আদর্শে আহ, এগিয়ে যায়। তো যাই হোক, তো এখন এরা যদি বলে যে আবার নতুন করে ইনভেস্টিগেশন করতে হবে, মানে আহ, বলতে চাচ্ছে যে আসলে আওয়ামী লীগ কাউকে খুন করে নাই, শেখ হাসিনা কাউকে কিছু করে নাই, এগুলো তো বলেই যাচ্ছে মানে আহ, কিছু করার নাই। তো এগুলোও চলছে ভারতে। এট দ্য সেম টাইম আমরা দেখেছি যে, আমায় হয়তো একটু এক একটা ইস্যু একটার পর একটা আসছে, এই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ কয়েকটা পয়েন্ট নতুন নতুন করে ডেভেলপ করেছে, যেগুলো আমি বলছি সেগুলো ও, দুই একটা পয়েন্ট, যেমন এই যে ভারতে আওয়ামী লীগের সেমিনার। অ্যান্ড দেন আরেকটা জিনিস যেটা ডেভেলপ করেছে সেটা হচ্ছে ইউএসটিআর, ইউনাইটেড স্টেটস এর রিপ্রেজেন্টেটিভ, আপনারা জানেন, যার সাথে ডক্টর খলিলুর রহমান কিছুদিন আগে আমেরিকায় গিয়ে দেখা করে এসেছিলেন, এবং কিছু সাজেশন বা কিছু নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন, যার ভিতরে ছিল টেরিফ, যে বাংলাদেশ গার্মেন্টস এর সাথে, এবং আরো ছিল কিভাবে ট্রেড ডেভেলপ করা যায়। এইটার দেখেন কতটা ইম্পর্টেন্স দিয়েছে আমেরিকান ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ অ্যালিসন গের, হিজ অ্যান অ্যাম্বাসেডর অ্যালিসন গের। উনি যে ইম্পর্টেন্স দিয়েছেন, যার ফলে উনি জুমে এসে অনলাইনে তারেক রহমানের সাথেও কথা বলেছেন। ইটস এ ফলো আপ মিটিং, যে খলিলুর রহমান অন্তর্বর্তী সরকার যা বলে গেলেন সেটা আবার পরবর্তীতে কি ঠিক ভাবে চলবে কিনা, হু উইল কাম টু পাওয়ার। এবং উনি শুধু তারেক রহমানের সাথে কথা বলেন নাই, উনি জামাত ইসলামের সাথেও কথা বলেছেন। এবং তারা ইউএসটিআর এর যেই বাংলাদেশের সাথে বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশন, সেটার ব্যাপারে কথা বলেছেন। তো এগুলো খুবই পজিটিভ দিক আমার কাছে মনে হচ্ছে, যে এটা এক জায়গায় যে থেমে নাই, এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা প্ল্যানিং, যে এই অন্তর্বর্তী সরকার যেভাবে চেঞ্জ হবে বা চেঞ্জ হওয়ার পরে এটা কন্টিনিউ করবে কিনা, এই এনসিউরেন্সটাকে অন্তর্বর্তী সরকার খুবই গুরুত্ব দিচ্ছে। এবং এই জন্য দেখলাম আমরা যে এত, মানে যে ইউএনএ বিভিন্ন দলের রিপ্রেজেন্টেটিভ নিয়ে যাওয়া, বিএনপি, এনসিপি, জামাত, এদেরকে নিয়ে যাওয়া, এবং উম, বিভিন্ন সময় বিভিন্ন জনকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া ওয়ার্ল্ড এরিনায়। ডক্টর ইউনূস যে কাজগুলো করেছেন, সেটা তো মানে সম্পূর্ণভাবে উনি এটা করেছেন যে নেক্সট যাদের হাতে থাকবে ক্ষমতা, তাদেরকে তাদেরকে তুলে ধরা ইন্টারন্যাশনাল মঞ্চে, এবং তারা যাতে সেটাকে কন্টিনিউ করতে পারে। দিস ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ। এবং এরপরেও যারা বলে যে ডক্টর ইউনূস থেকে যাবে, ইলেকশন দিবে না, উনি যেটা করছেন সেটা না বুঝে মানে মানুষ যখন এই সমস্ত কমেন্ট করে, তখন এটা খুব হাস্যকর হয়ে যায়। কারণ আমি কি করছি সেটা আগে দেখো, আমি কি বলছি সেটা ঠিক আছে, বাট কি করছি সেটা হলো মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট আই সে, অর হোয়াট আই ক্যান সে, অর হোয়াট আই মে সে। তো এখন ব্যাপার হলো যে এই জিনিসগুলো তো চলছে আহ, বাংলাদেশের সাথে আমেরিকান, বাংলাদেশের সাথে ওয়ার্ল্ড,
ওয়ার্ল্ড বলতে আমি আরো অন্যান্য দেশের যেই কাজ কারবার, এমনকি রাশিয়াও তো বাংলাদেশে যে রূপপুরের যেই লোন সেটা অনেক বছর পিছিয়ে দিয়েছে। এবং সবাই বাংলাদেশকে হেল্প করার জন্য আছে। তো বাংলাদেশের এই জিও পলিটিক্যাল সিচুয়েশন বা জিও ইকোনমিক সিচুয়েশনে বাংলাদেশের গেইন অনেক কিছু বেড়েছে। টেরিফের ক্ষেত্রে ভারত যেহেতু আহ, একটা নাজুক অবস্থায় আছে আমেরিকার সাথে, এখন আবার ইরানে ট্রেড করলে সেটা উম, আরো 25% আরোপ করবে বলে দিয়েছে ট্রাম্প। তো টেরিফের ক্ষেত্রে ভারত আরো বিপদে আছে, এবং যার ফলে তারা চা বাহার ছেড়ে দিয়ে চলে আসছে। কিন্তু তারা ইরানের তেল কি করবে উই ডোন্ট নো। সেটা কিভাবে নিবে বা কতটুকু থামাবে উই ডোন্ট নো অ্যাবাউট ইট। মেইন টাইম তো দেখা যাচ্ছে যে আরেকটা জিনিস যেটা হয়েছে যে বাংলাদেশ যদিও গাজাতে আর্মি পাঠানোর কথা বলেছিল, কিন্তু ট্রাম্প যেটা দেখলাম যে যে ইনভাইটেশন করেছে তার পিস পিস অ্যাডমিনিস্ট্রেশন অন গাজা, যেখানে সে বিভিন্ন রকম লোকজনকে ইনভলভ করছে। তার মেয়ের জামাই কৃষ্ণারও আছে। তো এরা থাকবে, এবং এছাড়াও বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রি গুলা, পাকিস্তান আছে ওখানে, পাকিস্তান আছে, টার্কি আছে, এদেরকে ইনভাইট করেছে ওই কমিটিতে। যদি আমরা শুনছিলাম যে ইসরায়েল গড় রাজি পাকিস্তান সম্বন্ধে বা টার্কির ইনভলভমেন্ট সম্পর্কে, তো ওই কারণেই বাংলাদেশ একটা অফার দিয়ে রেখেছে। তো যে কয়টা দেশকে ইনভাইট করেছে তাছাড়াও আরো ইনভাইট করবে, এটা আর একটা জিনিস। আমি আরেকটা ব্যাপার এখানে একটু আহ, ইয়ে করতে চাই, মানে নোটিস করতে চাই। সেটা হচ্ছে আমি রিসেন্টলি ট্রাম্পের একটা ইয়ে দেখছিলাম, তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানে তিনি একটা লিস্ট দিয়েছেন যে হাউস হোল্ড ইনকামে আমেরিকায় কারা কারা আহ, কতটুক ফ্যাসিলিটি, পাবলিক ফ্যাসিলিটি বা গভর্নমেন্টের ফ্যাসিলিটি নিচ্ছে। তো ওইখানে আমি দেখলাম যে ওভারঅল অল ইমিগ্রেন্টের যেই সেক্টরটা, সেখানে আছে 54%, আর নন সিটিজেন বা এরা ওইখানে আছে 59%। তো এটা হচ্ছে অল, সব মিলিয়ে 54%, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যারা যারা যত দেশ আছে, যত ইমিগ্রেন্ট আছে ওখানে, নট নেসেসারিলি দ্যাট শুড বি দি বাংলাদেশ। এবং যেটা বাংলাদেশের যেই ইয়েটা দেখলাম, লিস্টে যেই পোর্শনটা দেখলাম, বাংলাদেশের যেই র্যাঙ্কিং এ যে পার্সেন্টেজ, সেটা দেখলাম 17 পয়েন্ট সামথিং, 8% অর সামথিং, যেটা পাকিস্তানের থেকে নিচে। বাট ইন্ডিয়াটা আরো কম, 12% সামথিং, অথবা ধারে কাছে। তো এখন ব্যাপার হলো যে 54, নট 54%, ইটস অ্যাভারেজ। তো যদিও ট্রাম্প ওইখানে বাংলাদেশের কথা বলেছে, কিন্তু আসলে তার লিস্টে তো সেটা নাই। তো আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের সাংবাদিকদের একটু ডিপে যাওয়া দরকার, একটু খোঁজা দরকার যে হোয়াটস হ্যাপেনিং, ঘটনা কি, কেন হচ্ছে। এবং এর ভিতরেও কিছু অ্যানোমালিজ আছে। যে সেটা হচ্ছে যে আমি এটা বলছি কারণ বাংলাদেশিদের অত বেশি মানে সেলফ ক্রিটিসিজম করার আমার মনে হয় যে অতটা করার দরকার নাই। 54% বাংলাদেশিরা ওখানে নিচ্ছে না, 17 or 8 এরকম একটা পার্সেন্ট নিচ্ছে ফ্যাসিলিটি। এট দ্য সেম টাইম বাংলাদেশিরা, এখানে যে সার্ভেটা করা হয়েছে সেই সার্ভেটা আমেরিকান সার্ভে কোম্পানি করেছে গভর্নমেন্টের, বাট এটাকে লিস্ট করেছে কিন্তু তাদের রিপাবলিকান একটা থিঙ্ক ট্যাঙ্ক, যারা এগুলো ধরুন 75টা কান্ট্রি কে গ্রিন কার্ড দেওয়া হবে না বলে ব্যান করা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আশাবাদী যে খলিলুর রহমানের প্রস্তাব যে বিজনেসে ভিসাটাকে বন্ড ফ্রি করার, এটাও হয়তো কার্যকর হবে। এটার একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি ইউএসটিআর এর আহ, কাজ কারবারে। বাংলাদেশের নেক্সট গভর্নমেন্ট যারা হবে তাদেরকে সামনে রেখে কে হতে পারে এরকম কয়েকটা অপশনে তারা কথা বলেছে। এবং ন্যাচারালি দুইটা গ্রুপ, একটা হচ্ছে বিএনপি লেড আর একটা হচ্ছে জামাত লেড। এনসিপি অলরেডি জামাতে চলে গেছে, এবং ইসলামিক আন্দোলন মনে হয় এখন আবার বিএনপির দিকে ফিরছে, সামথিং লাইক দিস দেয়ার। সো ইউএসটিআর নোজ হুম টু টক, এবং তারা সেইভাবে কথা বলে রেখেছে বা বলছে।
তো এটা আরেকটা দিক গেল। এবং পরবর্তীতে বাংলাদেশের আহ, কি হয় সেটা আমরা দেখবো, কিন্তু এটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন আরেকটা ইস্যু তৈরি হয়েছে, নট তৈরি হয়েছে, ওটা চলছেই, সেটা হচ্ছে ক্রিকেট। উই নিড টু টক অ্যাবাউট ক্রিকেট, বিকজ এখন যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ যেহেতু ভারতে যাবে না, এই ব্যাপারে নড়বে না, তো ভারতের যে ক্রিকেট বোর্ড, তারা ভারতের ক্রিকেট বোর্ড না, সরি, আইসিসি রিসেন্টলি বাংলাদেশে ভিজিট করেছিল এবং তারা এই ব্যাপারে ডিসকাশন করেছে। বাংলাদেশ একটা প্রপোজাল দিয়েছে যে তোমরা শ্রীলঙ্কায় গ্রুপ চেঞ্জ করে দাও, ইউ ক্যান জাস্ট চেঞ্জ আস উইথ সাম আদার কান্ট্রি ইন দ্য গ্রুপ ইন শ্রীলঙ্কা, যারা ভারতে খেলবে সব ক্রমে, যারা আমরা শ্রীলঙ্কায় খেলবো। এটাও তারা মোটামুটি নেগোসিয়েশন পর্যায়ে ছিল, কিন্তু হঠাৎ করে ফিরে গিয়ে তারা ঘোষণা করলো 21 তারিখের ভিতরে বাংলাদেশকে জবাব দিতে হবে যে তারা আইসিসিতে ভারতে খেলবে কি খেলবে না। মানে টোটালি ইউটার্ন। তো এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে আহ তাহলে আইসিসি কার কথায় চলছে? আইসিসি তাহলে তো দেখা যাচ্ছে বিসিসিআই এর কথাই চলছে। তাদের তো ইন্ডিপেন্ডেন্ট কোনো আহ বাস্তবতা তারা মানছে না। তারা বিভিন্ন ভাবে এবং এটা অনেক দিন ধরেই চলছে। তো এখানে একটা কোশ্চেন অলরেডি তৈরি হয়ে গেছে। বিভিন্ন দেশও এখানে কনসার্ন তুলেছে। অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক, নামটা আমি মনে করতে পারছি না, উনি তার সোশ্যাল মিডিয়া মেসেজে লিখেছেন যে এইভাবে অ্যাকচুয়ালি কোন রকম ইভেন্ট ভারতকে অর্গানাইজ করতে দেওয়াটা বন্ধ করতে হবে, ব্যান করতে হবে। মানে ভারত যাতে কোনো এই ধরনের ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজন করতে না পারে সেই ব্যাপারটা এনশিওর করতে হবে। কারণ এই জাতীয় প্রবলেম তো তারা তৈরি করেই ফেলছে, মানে করছে, ইন্টেনশনালি করছে। এবং মানে তারা হলো, এটা হলো ক্ষমতার অপব্যবহার করা। এখানে কোনো ক্রিকেট নাই। এমনকি তারা বলতে চাচ্ছে অর্থনীতির কারণে আমাদের এটা করতে হচ্ছে, বাট সেটাও আসলে ম্যাটার করে না, কারণ আইসিসি ইজ নট এন বিজনেস এন্টারপ্রাইজ। আইসিসি ইজ এ ক্রিকেট বোর্ড। এখানে ক্রিকেট খেলা হবে, এটা একটা স্পোর্টস। স্পোর্টসে টাকা পয়সা লাগে সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে বিজনেস এন্টারপ্রাইজ যদি করে দেওয়া হয় সেটা দুঃখজনক। সেটাই হচ্ছে, এবং সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কম্পিটিটিভ খেলা আর হচ্ছে না। উই ডোন্ট সি। এবং আইসিসি অনেক কিছুই করতে পারে। আইসিসি যা করছে তাতে অনেক কিছুই করতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন তৈরি হয়েছে। পাকিস্তান অলরেডি বিভিন্ন মাধ্যমে বলেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে তারা আইসিসি তে থাকবে কি থাকবে না, নট আইসিসি, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না, দ্যাট উইল ডিপেন্ড অন আইসিসির ডিসিশন। এবং তখন তারা দেখবে যে আইসিসি কি আম, যেটাকে বলে ফেয়ার, আইসিসি যুক্তিগুলো কি ঠিক আছে, এগুলো নিয়ে তারা পর্যালোচনা বিবেচনা টিবেচনা করবে। এবং এখন জানা যাচ্ছে না যে পাকিস্তান আসলেই বাংলাদেশকে যদি আইসিসি খেলতে না দেয় তাহলে পাকিস্তান আসলে খেলবে কিনা। এখানে আরো অনেকে অনেক কিছু বলতে চাচ্ছে যে বাংলাদেশের কে বাদ দিয়ে দেওয়া হবে, বাংলাদেশকে পেনালাইজ করা হবে, বাংলাদেশকে এই করা হবে সেই করা হবে, কিন্তু এগুলো তো অমূলক। কারণ বাংলাদেশ তো কোনো আম, মানে অমূলক দাবি নিয়ে আসে নাই। বাংলাদেশ বলেছে সিকিউরিটি কনসার্ন, আইসিসি বলছে সিকিউরিটি লো টু মিডিয়াম টু হাই, এবং বলছে মোস্তাফিজকে বাদ দিয়ে মোস্তাফিজ গেলে হাই হয়ে যাবে সিকিউরিটি প্রবলেম। তো তার মানে কি বাংলাদেশ অলরেডি মোস্তাফিজকে বাদ দিবে? মোস্তাফিজ এমনি আইপিএল থেকে বাদ দিল ভারত, এবং যার কারণে এগুলো তো অ্যাবসার্ড একটা লজিক, এগুলো তো কোনো লজিক না। মোস্তাফিজ ইন্ডিয়া গেলে সিকিউরিটি কনসার্ন, এই জিনিসটা ভারত বলেছে, যেই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স তারা যে অ্যানালাইসিস করেছে ওই কারণে বলেছে যে মোস্তাফিজকে গেলে তাহলে সিকিউরিটি প্রবলেম বাড়বে, কারণ এটা অলরেডি একটা ইস্যু হয়েছে। তো এখন বাংলাদেশ তাদের বেস্ট বোলারটাকে ছাড়া যাবে, এবং এই মোস্তাফিজ বেচারা কি দোষ করলো? এবং বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছে একটা প্লেয়ারের জন্য, ক্রিকেট প্লেয়ারের জন্য, সারা দেশ আকারটা হয়েছে। অথচ আমরা দেখছি ক্রিকেট প্লেয়াররাই তারা এটার বিরোধিতা করছে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ফলে বাংলাদেশ টি-20-তে যাবে না, এটা তারা মানছে না। তারা বলছে যে মোস্তাফিজের তো একটা প্লেয়ার, এই জন্য তোমরা এতগুলা প্লেয়ারকে ইয়ে করবে কেন? আরে মানে এই যে ইন্ডিভিজুয়াল ব্যাপার, এই যে মানে একটা দলগত
বা ফেলো ফিলিংস, এই জিনিসটা এই ক্রিকেটারদের ভেতরে দেখছি না। তারা বিপিএল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই আইপিএল এর এই ঘটনার কারণে। মানে এই ঘটনার কারণে মানে তারপরে কথাবার্তা বিভিন্ন রকম ব্যাপার স্যাপার, তামিম এর কমেন্ট, এবং সে খুব মানে কনসার্ন, এবং অন্যান্য ক্রিকেটাররাও তারা, আমি শুনেছি যে তাদের ক্রিকেটে, এবং এগুলো নিয়ে নিউজ হচ্ছে। এমনকি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন তুহিন নামে, সে পোস্ট করেছে যে তাকে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে। এখন কারা ডেথ থ্রেট দিচ্ছে? হুইচ মিনস দ্যাট এই অন্তর্বর্তী সরকার ডেথ থ্রেট দিচ্ছে, সামথিং লাইক দিস। অথবা অন্তর্বর্তী সরকারের আমলে যারা এক্সট্রিমিস্ট, বাংলাদেশি জাতীয় এক্সট্রিমিস্ট, তারা ডেথ থ্রেট দিচ্ছে, এই জাতীয় ব্যাপার। কিন্তু এট দ্য সেম টাইম আমাদের প্রশ্ন রাখা উচিত যে এরা কেন ডেথ থ্রেট দিবে। আরো প্রশ্ন রাখা উচিত যে এখানে কি অন্য একটা কারবার শুরু হয়েছে কিনা, যে তারা ডেথ থ্রেট, যেমন আইনজীবীদের উপরে আওয়ামী লীগের ডেথ থ্রেট ছিল, এই হাদির উপরে ছিল, আরো অনেক নেতা যারা ইয়াং নেতা তাদের উপরে ছিল। এখন ক্রিকেটটাকেও এইভাবে কন্ট্রোভার্সিয়াল করে দেওয়া হচ্ছে এবং ইয়াং জেনারেশন নিয়ে কাজ কারবার করা হচ্ছে। যেমন আমেরিকাও দেখছি কয়েকজন খুব অতি উৎসাহী, তারা জেন জি, যে জেন জি আমাদের এই আন্দোলন করলো, সেই আমেরিকায় জেন জি তারা নিয়ে কথাবার্তা বলছে, এবং তারা একাত্তর, মুক্তিযুদ্ধ, এগুলোকে হাইলাইট করছে। এট দ্য সেম টাইম আমরা দেখছি যে নতুন একটা পার্টিও তৈরি হয়েছে বাংলাদেশে, যারা বাম দলীয়, লেফটের। এগুলো ভালো, এগুলো খারাপ না। এগুলো যদি ইসলামিক মনোভাবা সম্পর্ক সম্পন্ন পার্টি তৈরি হয় ইয়াংদের, ওয়াই নট ইয়াং জেনারেশন কাম ফরওয়ার্ড? যেমন বিএনপি জাইমা রহমানকে হাইলাইট করার চেষ্টা করছে অ্যাজ এ ইয়াং জেনারেশন। তো দিজ আর ডেভেলপমেন্ট হ্যাপেনিং। তো আম, নতুন নতুন আমরা দেখছি, ডাইমেনশন দেখছি, চেষ্টা দেখছি। এগুলো ভালো, এগুলো ভালো যে সেই ওল্ড পুরনো হাসিনা, আওয়ামী লীগ, এগুলো বাদ দিয়ে যখন আওয়ামী লীগের বা আওয়ামী লীগ মনোভাবাপন্ন লোকজন, বা বাংলাদেশের বিপক্ষে মনোভাব এখন যাদের, মানে এই সরকারের বিপক্ষে, অন্তর্বর্তী সরকারের বিপক্ষে, এমনকি বিএনপির বিপক্ষে, জামাতের বিপক্ষে, শুধু আওয়ামী লীগের পক্ষে যারা, তারা যে একটু বদলাচ্ছে, মানসিকতা ওইখানে পড়ে নাই, ওই আওয়ামী লীগের পক্ষে পড়ে নাই, তা বদলাচ্ছে, কিছুটা চেঞ্জ হচ্ছে, অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, এটা ভালো লক্ষণ। এটা ভালো লক্ষণ। ইয়াং জেনারেশনের কাছে আছে এটা, লেফটিস্টই হোক, রাইটিস্টই হোক, এক্সট্রিমিস্ট আমরা কেউই মানবো না, সে ব্যাপারটা না। কিন্তু এগুলো আসা উচিত। তো আমার মনে হয় ইন অল সেন্স বাংলাদেশের পরিস্থিতি খুবই ডাইনামিক। ইলেকশন ইজ ভেরি সুন উইল হ্যাপেন। ক্রিকেটে যে ঘটনাগুলো ঘটছে, যদি পাকিস্তান স্ট্যান্ড নেয় বাংলাদেশের পক্ষে, তাহলে এটা একটা বড় আঘাত পাবে আইসিসি। যদিও তাদের কোনো কিছু এতে যায় আসবে কিনা সন্দেহ। এবং গ্র্যাজুয়ালি যেটা হবে, একটা রিপল ইফেক্ট অনুযায়ী বিভিন্ন দেশের লোকজন বা বিভিন্ন দেশ এখানে কমেন্ট করতে থাকবে। এটা এটা থামবে না। এটা কিন্তু ইজিলি থামিয়ে দিতে পারতো বাংলাদেশকে ইনক্লুড করে, কিন্তু সেটা থামবে না। এখন বলা হচ্ছে যে স্কটল্যান্ডকে তারা নিবে আইসিসি, যেহেতু এর বাংলাদেশের পরে স্কটল্যান্ডের একটা জায়গা। কিন্তু সবাই বলছে এতে তো জৌলুস হারাবে, কারণ বাংলাদেশ যতই খারাপ হোক, যাই হোক, বাংলাদেশের খেলা দেখতে চায় মানুষ, লোকজন বাংলাদেশের খেলা, যেমন পাকিস্তানের খেলা দেখতে চায়, ঠিক তেমনি বাংলাদেশের খেলাও দেখতে চায়, বাংলাদেশের ক্রিকেটারদের স্কিল দেখতে চায়, বা এন্টারটেইনিং যে পারফরমেন্স সেগুলো দেখতে চায়। সেটা স্কটল্যান্ড কতটা দিতে পারবে, সেটাও ব্যাপার আছে। তো ওভারঅল এটা একটা মানে স্পেকুলেটিভ একটা সিচুয়েশন, এগুলো নিয়ে কথাবার্তা বলার এখনো সময় ওইভাবে আসেনি। তবে এগুলা জাস্ট অ্যান আপডেট অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং আম, আমার যেটা মনে হয় যে এই পরিস্থিতিতে আমাদের জাস্ট ওয়েট এন্ড সি দেখতে হবে, কারণ বাংলাদেশ তাদের সমস্ত যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে। এবং এই যুক্তি যদি বিসিসি, সরি, আইসিসি না মানে, তাহলে তো প্রশ্ন উঠবেই যে তাহলে আইসিসি কার আজ্ঞাবহ। পাকিস্তানিরা তো বলছে বান্দি, বান্দি অফ বিসিসি, এগুলো বলছে। তো ওরা কি আসলেই বিসিসি স্লেভ হয়ে গেল আইসিসি?
যেহেতু জয় শাহ 2 জায়গায় আছে, যেহেতু ইন্ডিয়া প্রচুর টাকা পয়সা দিচ্ছে। সো এবং অনেকেই ভাবছে যে হয়তো পাকিস্তান আলটিমেটলি খেলবে, কারণ এখানে অনেক টাকার ব্যাপার আছে, যেমন বাংলাদেশি ক্রিকেটাররাও তাই ভাবছে। আর পাকিস্তান যদি খেলেও তাতে তো মানে আমাদের আসলে কিছু বলার নাই বা কারো কিছু বলার নাই। দিস ইজ নট দেয়ার ইস্যু, দিস ইজ আওয়ার ইস্যু, উই হ্যাভ টু ফাইট অ্যালোন, উই ক্যানট ইউনো থিঙ্ক দ্যাট এরা আসবে এরা আসবে না। আমাদের জায়গায় আমাদের ঠিক থাকতে হবে, উই হ্যাভ টু বি স্ট্রং। খেলা না খেললে কি হলো? মানে দেশ না থাকলে দেশের প্রবলেম যদি আমরা মাথায় রাখি, এই যে ক্রিকেটাররা যে নিজেরা নিজেরা নিজেদের বিরুদ্ধেই নিজেরা লেগে গেছে, এই এই পরিস্থিতি থেকে তো আসলে আমাদের বেরোতে হবে, এই মানসিকতা থেকে বেরোতে হবে। খেলা আজকে না হলে কি হবে? আমাদের তো যুক্তি আছে, আমরা তো ফর নাথিং খেলা বন্ধ করিনি। আমরা তো বা বন্ধও করিনি, আমরা বলেছি যে ভেন্যুটা চেঞ্জ করো ফর দ্য সেক অফ সিকিউরিটি। কিন্তু এরা সেটাও দিবে না, এরা সেটাও করতে দিবে না। বাংলাদেশ একটা চমৎকার বলেছিল যে গ্রুপটা চেঞ্জ করে দাও, একটা দেশই চেঞ্জ হবে, আর কিছু হবে না। এটাও করা যেত ইজিলি, তারা একটু কিন্তু বলছে আয়ারল্যান্ড মানবে না। আয়ারল্যান্ডকে মানাও, কারণ ইট ইজ দ্য ম্যাটার অফ সিকিউরিটি। তো আয়ারল্যান্ড না মানার কি আছে? একবার তো আয়ারল্যান্ড মানলো, তারপরে আবার মানলো না। এই জন্য এখানে একটা ধূম্রজাল তৈরি হয়েছে, এবং এই ধূম্রজাল চলতে থাকবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের কখনোই উইক হওয়া উচিত হবে না এই প্রসঙ্গে, কারণ এখানে রাইট আমাদের। এখানে যেটাকে বলে যে আমাদের 100% রাইট আছে, যে আমাদের একটা প্লেয়ারকে যদি তারা সিকিউরিটি থ্রেট মনে করে, তাহলে আমাদের সবারই সেই প্লেয়ারটার সাথে থাকা উচিত। আজকে ধরেন তামিম ইকবালকেই থ্রেট মনে করলো, এবং সবাই বললো আরে ওকে থ্রেট মনে করছে তো কি, কি প্রবলেমটা কি, কোনো অসুবিধা নেই। আমাদের তো আর মনে করেনি, ও একাই থ্রেট মনে করলো। তখন কি দাঁড়াবে? তখন কি অবস্থা দাঁড়াবে? তখন কি তামিম ইকবাল বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের ভারতে গিয়েই খেলতে হবে, এটাই খেলা উচিত, উই শুড থিঙ্ক এন্ড দ্যাট? এটা আসলে ফেলো ফিলিংস যদি না থাকে, দেশের প্রতি দেশপ্রেম যদি না থাকে, তাহলে এরা খেলে কিভাবে? এদের পিছনে এত লোকের সাপোর্ট থাকে, যেই সাপোর্টের কারণেই বাংলাদেশ এত খারাপ পারফর্ম করেও বিভিন্ন জায়গায় হারতে থাকে। আফগানিস্তানের কাছে কতবার হেরেছে এর আগে, বিভিন্ন জায়গায় তো মানে যাদের সাথে নন টেস্ট প্লেইং কান্ট্রি গুলোর সাথে হারে টেস্ট প্লেইং কান্ট্রি হিসাবে। তো একমাত্র বাংলাদেশের যে সাপোর্ট বেস, ব্রডকাস্টিং বেস, অর্থনৈতিক ভাবে যে বেস, সেটাই এখানে কাজ করে। এবং রিসেন্টলি আমি আরেকটা জিনিস দেখেছি যে দি ওয়্যারে, ইন্ডিয়ান একটা নিউজ পেপার দি ওয়্যার, সেখানে কিন্তু কূটনৈতিক ভাবে একটা রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে সার্গেই গোর, যিনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অ্যাজ ওয়েল এজ উনি সাউথ এশিয়ান ইনচার্জ, নট সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, উনি সাউথ এশিয়ার যে পরিস্থিতি সেটা দেখবেন এট দ্য সেম টাইম। তো উনি রিসেন্টলি ভারতে ব্যাক করেছেন, এবং যখন ট্রাম্প বিভিন্ন ট্যারিফের কথা বলছে, বিভিন্ন ব্যাপার বলছে, তখনই উনি এসছেন। এবং তখন একটা বিরাট হাইপ তৈরি হলো ভারতে যে এইবার আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, এর কারণ উনি খুব পজিটিভ কিছু নোট দিয়েছেন যে আমরা ভারতের এই করতে চাই সেই করতে চাই। তো তখন ওয়্যার বলছে যে এটা আসলে আমরা যেইভাবে হাইপ তৈরি করছি, মানে ভারতীয়রা যেভাবে হাইপ তৈরি করছে ভারত আমেরিকার রিলেশন, সেটা আসলে ওইভাবে না। কারণ আমেরিকা ভারত আমরা যেই মানে ভারত যেভাবে যেটাকে বলে সিম্প্যাথেটিক আমেরিকা ভাবছে, এবং হবে আমেরিকা ভাবছে, সেটা আসলে ভুল জিনিস, সেটা আসলে হবে না, সেটা হবার নয়। আমেরিকা সিম্প্যাথেটিক্যালি ভারতকে দেখছে না। তো এই জাতীয় ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি বিভিন্ন নিউজ মিডিয়া, ইন্ডিয়ান নিউজ মিডিয়াই বলছে। তো এখন আরেকটা ইস্যু হচ্ছে যে আমেরিকানও পাকিস্তানি প্লেয়াররা আছে, ইটালিতে আছে, ওমানে আছে, ইংল্যান্ডে আছে, আম, জিম্বাবুয়েতে আছে। তো এদের অনেকেই শ্রীলঙ্কায় পড়েছে, এদের খেলা, জিম্বাবুয়ের খেলা, ওমানের খেলা। কিন্তু যখন যদি দেখা যায় যে এই স্কান্দার রেজা, যিনি আহ, জিম্বাবুয়ের ক্যাপ্টেন, ওনাকে যদি বাদ দেওয়া হয়, আমেরিকার যিনি পেস বোলার, মেইন বোলার, তাকে যদি বাদ দেওয়া হয়, এগুলো নিয়েও জটিলতা চলছে আইসিসি, বিসিসি।
বিসিসিআই এই জটিলতা, ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি করেছে, যেটা আইসিসি। তো কূটনৈতিক সম্পর্কের ভেতরেও এইভাবে যদি একটা দেশের প্লেয়ার ওই দেশে খেলবে তো খেলবে না, এই জিনিসগুলো মানে এটা তো একটা সম্পূর্ণভাবে একটা কি বলবো, একটা অসুস্থ পরিস্থিতি, অসুস্থ। এবং খেলতে গেল আন্ডার 19 এর মতো বাচ্চাদেরকেও শেখানো হচ্ছে যে এটা গোস্তাবো টাইপের, মানে ওই যে মানে ইয়াং জেনারেশনকে শেখানো হচ্ছে হেট্রেড, ক্রিকেটে নিয়ে আসা হচ্ছে হেট্রেড। তো এই ক্রিকেট আমরা খেলতে যাব কোন দুঃখে? বাংলাদেশের সেকেন্ড স্ট্যান্ড, এবং বাংলাদেশের পক্ষে সবাইকে আসতেই হবে টুডে অর টুমরো। থ্যাংক ইউ ভেরি মাচ।